नमस्कार बंधुरा आमी प्रियांका केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो। आमिओ बेश आछि, आमार परिवारও सुस्थ आछे। आमार आरो एकटी नतुन ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत जानिए आजकेर ब्लगटा एखन थेके शुरू करछि। घड़िते समय एखन सकाल 7:30 और बाहर काजकर्म समस्त सेरे निये भाबलाम घरेर चादरटा बरंच सकाल सकालई तुले निई। सकाल सकाल घरेर चादरगुलो तुले निले ना सकाल सकाल काचाओ हये जाबे। और बाबान जेहेतु बाड़ीते नेई काजेर चापटा किन्तु एकटु होलेও कम, ताई ना? जेमन धरो এই যে বাবানকে পড়তে বসানো, বাবানের পেছনে লেগে থাকা, এখন খা, ব্রাশ কর, ঘুম থেকে ওঠ, নানান রকম মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে রীতিমতো ওর পেছনে লেগে থাকতে হয়। সেই কাজটা তো নেই, মুখে বকবক করতে গেলেও কিন্তু বেশ খানিকটা সময় নষ্ট হয়। তো ভাবলাম কি যে এই কাজগুলো বরঞ্চ সেরে নেওয়া যাক। তো এই যে দেখো চাদরটা পেতে নিয়েছি আর হলুদ রং বরাবরের আমার ভীষণ প্রিয়। হলুদ চাদর পাতলে যেন বিছানাটাও ভীষণ সুন্দর লাগে। কিছু জামা কাপড় খাটের তলায় রাখা রয়েছে, সেগুলোকেও কাচবো আর এই বিছানার চাদরগুলো নামিয়ে নিলাম, এগুলোকেও কেচে নেব। আজকে তোমাদের একটা দারুণ গল্প শোনাই। জানি না এটা শুনে তোমরা হাসবে না কি করবে, মানে আমারও হাসি পাচ্ছে না কান্না পাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তবে সত্যি কথা বলতে গেলে ভীষণ রাগও ধরছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, গতকাল যে দিদি আমাদের বাড়িতে কাজ করলো সে তো গতকাল রীতিমতো কাজ করেই গেল। আজকে একদম সকাল 6:10 তিনি বাড়িতে এসেছেন। আচ্ছা, আমি ওদিকে উঠোন ঝাড় দিচ্ছিলাম, তিনি তার মতন ঘর এবং নাট মন্দির ঝাড় দিলেন এবং ঝাড় দিতে দিতেই নাকি আমার শাশুড়ি মাকে বলেছেন যে যেই বাড়িতে উনি রুটি করেন, মানে আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে যেই বাড়িতে রুটি করার কথা, সেই বাড়ির বৌদি নাকি আজকে একটু তাড়াতাড়ি বেরোবেন। তো সেই কারণে সেই বাড়িতে গিয়ে একটু চা করে দিয়ে আসবে, মানে চাটা করে দিয়েই উনি এসে আমাদের বাড়ির বাকি কাজগুলো করবেন বলে উনি তো যথারীতি বেরিয়ে যাচ্ছেন এবং আমার সাথে দেখা। তখন আমাকে বললেন যে আমি আসছি, এক্ষুনি আসছি। আর উনি যেহেতু অনেক দূর থেকে আসেন তাই সাইকেলটাও নিয়ে এসেছিলেন। তো আমাকে বললেন সাইকেলটা বরঞ্চ নিয়েই যাই। আমি বললাম ঠিক আছে আসেন। সেই যে উনি গেলেন, এখন ঘড়িতে 8টা, এখনও কোনো পাত্তা নেই। ঠিক আছে, এইবার জানি না আদৌ উনি আসবেন কিনা। আর যেই বাড়িতে মানে যেই কাকিমা আমাকে ঠিক করে দিয়েছিলেন সেই কাকিমার বাড়িতেও উনি যাননি, মানে এখন সময় কিন্তু পুরো পেরিয়ে যাচ্ছে তার আসার। তো তিনি আসলেন না। তো দেখা যাক সারা দিনে কি হয়। তবে তার জন্য কাজগুলো আমাকে ফেলে রাখলে চলবে না, আমাকে সমস্ত এখন রীতিমতো মাথা ঠান্ডা করে সেগুলোকে সেরে নিতে হবে। এখন রাগ অথবা কোনো রকম কোনো কিছুই খাটবে না, কারণ অযথা রাগ করে লাভ নেই। যেটা হওয়ার সেটা হবেই, সেটাকে মেনে নিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুতরাং রাগ করে কোনো লাভ নেই। ওইদিকে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, বাসন কোসন মেজে ঘষে উপর করে নিয়েছি আর তারপর কাচাকুচিগুলোও সেরে নিয়েছি। তারপর না স্নানটা সেরে নিলাম, কারণ এত ঘেমে গিয়েছিলাম। সকালে একবার তো বাসি জামাকাপড় সমস্ত ছাড়া হয়েইছে, তারপরেও আবারও আমাকে এইটা করতে হলো। তার কারণ ওই সব বাসি বাসন কোসন মেজে ঘষে নিয়ে তারপর যদি স্নান না করে ঘরে উঠি বড্ড নিজেরই বিরক্ত লাগে, সেই কারণে আর কি করে নিলাম। তো ওইদিকে ওই যে মা ওইদিকে বারান্দায় এসে বসে রয়েছে আর এদিকে আমি রান্নাবান্নাটাও বসিয়ে দিয়ে নিয়েছি। আর সকাল সকালই আজকে ভাত ডাল সমস্তটাই করে নিচ্ছি। আর রুটির জন্য না ওই আজকে ভাবলাম একটুখানি ঢ্যাঁড়স ভাজা করি। তো ওই দিকটাতে আমি ঢ্যাঁড়স ভাজা কড়াইতে বসিয়েছি আর এদিকে আটাটাও তার সাথে মেখে নিচ্ছি। ভাতটা তো এই দিকটাতে বসিয়েইছি। একই সাথে এতগুলো কাজ বুঝতেই পারছো, একা হাতে হলে মানুষের কীরকম অবস্থাটা হয়। তো সেই রকমটাই আমারও হয়েছে আর কি। আজকে যত তাড়াতাড়ি ভাবছি মানে রান্নাটা আর কি তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ আজকে আমাকে একটু বেরোতে হবে, ব্যাংকে একটু কাজ রয়েছে আজকে আমার। তো সেই কারণেই আজকে আমাকে সমস্ত কিছু একটু তাড়াতাড়ি করেই সেরে নিতে হচ্ছে। আর নিরামিষ রান্নাবান্না যেহেতু রান্নার খুব একটা ঝামেলা নেই, সেই কারণে ভাবলাম ওই একই সাথে সব কিছু তাহলে করে নিই, মানে একই সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেলে না আমার বেশ সুবিধা হবে। ঘড়িতে এখন 10টা বাজে আর আমাদের ওই দিদির আর কোনো পাত্তা নেই। তো আমি বুঝতেই পারছি যে উনি আর আসবেন না, তবে এই রকমটা কেন করলেন সেটা বুঝলাম না। একদিন কাজ করে উনি যদি পরের দিনকে না আসতেন তাহলে না হয় মানা যেত যে না ওনার হয়তো কাজ বেশি লেগেছে আর সেই কারণেই হয়তো উনি ভয়ে আসেননি। কিন্তু কাজ করতে করতে ঘরটা ঝাঁট দিয়ে নাটবন্দির ঝাঁট দেওয়ার পর উনি যে কেন চলে গেলেন সেটাই আমি আসলে বুঝতে পারলাম না।
আজকে সমস্ত কাজগুলো ওলটপালট হয়ে গেল। মানে এই রকম দিনগুলো আমাকে পরপর এইভাবে যে দেখতে হবে, সত্যিই আমি কিন্তু ভাবিনি। মানে একেবারেই আমার কাছে এটা অপ্রত্যাশিত ছিল। ভেবে রাখছি একরকম আর হয়ে যাচ্ছে একরকম। গতকাল রাত্রেই মাকে বললাম যে মা, একটা দিদি যখন পাওয়া গেছে তাহলে বোনের বাড়িতে অবশ্যই আমি যেতে পারবো, কিন্তু আমার মনে হয় না বোনের এই 9 মাসের সাধে আমি ওর সাথে থাকতে পারবো, হয়তো পারবো না। কারণ এরকম পরিস্থিতিতে বাড়ি ছেড়ে আমার পক্ষে যাওয়া একেবারেই সম্ভব নয়। তাই না মাঝে মধ্যে ভীষণ মনে হয় যে সত্যি এক ছেলে হলে এইরকম অবস্থাটাই হয়। একেবারেই বাধা পড়ে গেছি আমি, কোনো জায়গায় কোথাও বেরোনোর উপায় আমার আর রইল না। মটরের ডালটা শুধু শুধু খেতে একেবারেই ভালো লাগে না, আর যেহেতু গরমকাল তাই ভাবলাম যে একটু আম দিয়ে বরঞ্চ মটরের ডাল করি। তবে সেদ্ধ ডাল বাবার জন্য তুলে রেখেছি, বাবা তো একদমই টক ডাল খেতে পারে না, তাই বাবার জন্য সেদ্ধ ডাল আর বাকি ডালটাতে আম দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। ওদিকে কাচাকুচি তো করেছিলাম, কিন্তু কিছুই মেলা আমার আর হয়নি, সময়ই হলো না। এদিকে তো আবার জলখাবারের সময়টা হয়ে গিয়েছিল, তাই এদিকে ছুটে চলে এসেছিলাম। এদিকটাতে ডাল ফোড়ন দিয়ে গ্যাসটা সিম করে চলে এসেছি এইবার জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। যত তাড়াতাড়ি মেলে দেওয়া যাবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমি আবার ভাঁজ করে আলমারিতে তুলে রাখতে পারবো। এদিকে কড়াইতে বসিয়ে দিয়ে নিয়েছি উচ্ছে আলু ভাজা। আজকে আর উচ্ছে আলু চচ্চড়ি করছি না, আমার না উচ্ছে আলু চচ্চড়ির থেকেও ভাজাটা যেন বেশি ভালো লাগে। বেশ একটু কড়মড়ে করে ভাজা করলে সত্যিই ভীষণই খেতে ভালো লাগে। তো একটু ভাজা করে নিলাম, আর ওদিকটাতে ডাল পটল ভাজা, তার সাথে তো একটু আলু সেদ্ধও দিয়ে নিয়েছি। আর ভাবছি একটু আমের ঝোল করে নেব, কারণ আমার শ্বশুরমশাই আবার টক ডাল খান না, তাই একটু আমের ঝোল করলে উনি আবার খেতে পারবেন। টক নিয়ে বাবার সমস্যাটা হলো, মানে কোনো টক দিয়ে উনি ভাত মেখে খেতে পারেন না। এই যেমন টক ডাল, ওটা দিয়ে ভাত মেখে উনি খেতে পারেন না। কিন্তু যদি এমনি টক আমি যেটা করি, আমের ঝোল হোক অথবা চাটনি হোক, সেটা উনি এমনি বাটি করে খাবেন, সেটাতে অসুবিধা হয় না। কিন্তু ভাত দিয়ে খেলে দাঁতটা যেন একটু বেশিই টকে যায়, যার যেরকমটা অভ্যেস আর কি। গতকাল যে লাউটা নিয়ে এসেছিল সেটা তো অনেকটাই বড় ছিল, বেশিটাই গতকাল করে নিয়েছিলাম, আর কিছুটা আমি রেখেছিলাম আজকে রান্না করব বলে, কিন্তু সেটা একেবারেই ভুলে গিয়েছিলাম। তারপর ফ্রিজ খুলতেই মনে পড়লো যে হ্যাঁ, আমি তো লাউ রেখে দিয়েছি, সেটা একটু বড়ি দিয়ে রান্না করে নিই। একটু টমেটো বড়ি দিয়ে রান্না করলে এটা আবার তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে খেতে। কিন্তু আজকে তো তোমাদের দাদাভাই একেবারেই খেতে পারবে না, তার কারণ হলো তোমাদের দাদাভাইয়ের আজকে রয়েছে রাত্রেবেলায় কালী পুজো, তাই সে আজকে ভাত খাবে না। তবে করা থাকুক, যদি রাত্রেবেলায় উনি এসে ভাত খেতে চান তো ভাত করে দেবো, আর না হলে যেমনটা আমি পরোটা করে রাখি রাত্রে, ঠিক তেমনটাই করে রাখবো। এদিকে চটপট রান্নাবান্না সমস্ত সেরে নিয়েছি, এই দেখো রান্নাবান্না কমপ্লিট। এবার বাসন কোসনগুলো সমস্ত কলতলায় নিয়ে গিয়ে মেজে ঘষে নেব। আমার এই বাসনগুলো যদি আমি এইখানে সিঙ্কে মাজতে পারতাম তাহলে আমার কিন্তু এতটা কষ্ট হতো না, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমাদের বাড়িতে মোটর বসানো নেই, সেই কারণে আমি চাইলেও আমি এখানে একটা সিঙ্কের ব্যবস্থা করতে পারবো না। আমাদের বাড়িতে মানে আমাদের এই এরিয়ায় জল ভীষণই খারাপ, একদম আয়রন জল, লাল জল, আর সেই কারণেই আমার শ্বশুরমশাই কোনো দিনই পাম্প না বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি যে সিদ্ধান্ত নেন সেটা থেকে তাকে সহজে সরানো যায় না, তো এইটা আমার কাছে ভীষণ একটা অসুবিধার বিষয়। জানি না কোনো দিনও আমি পাম্প বসাতে পারবো কি না ওনাকে রাজি করিয়ে। তবে পাম্প বসিয়ে নিলে, একটা সিঙ্ক করে নিলে এই জায়গাটাতে আমার ভীষণই কিন্তু সুবিধা হবে, আমার অত বাসন কোসন নিয়ে বাইরে যেতে হবে না। আর এই দেখো আমার এদিকের কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এইবার ওনাদেরকে খেতে দিয়ে নিই। চলো আজকে কি রান্না বান্না করেছি এক ঝলক দেখিয়ে দিয়ে নিই। এখানে রয়েছে পটল ভাজা, তার সাথে রয়েছে উচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে ভাত, আর তার সাথে আজকে করেছি যেহেতু টক ডাল, তাই টক ডালের সাথে তো সবসময় এইরকম আলু সেদ্ধ মাস্ট, তো আলু সেদ্ধ দিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে রয়েছে লাউ বড়ি, এখানে টমেটো দিয়ে বড়ি দিয়ে লাউ ঘন্ট করেছি। আর এখানে রয়েছে আম ডাল, যেটা আমার শ্বশুরমশাই তো খাবেন না, আমি আর আমার শাশুড়ি মা খাবো।
তবে জানো তো ডালটা পাতলাই নামালাম, কেমন যেন ঘন হয়ে গেল। মটরের ডাল এরকম বসে যায়, যা তার জন্য না মানে টক ডালটা এরকম ঘন হলে ভালো লাগে না। তো ওইদিকে সেদ্ধ ডাল বাবার তুলে রেখেছি, আর তার সাথে এই দেখো এখানে রয়েছে আমের ঝোল, যেটা আমি সর্ষে ফোড়ন দিয়ে করেছি। তো এই হলো আজকে রান্নাবান্না। চলো চটপট ওনাদেরকে খেতে দিয়ে নিই। ভেবেছিলাম ব্যাংকে যাব, কিন্তু যাওয়াটা আর হলো না। এতটাই গরম পড়েছে, আমার না একেবারেই এনার্জি লাগলো না, ইচ্ছেই হলো না যে বেরোই। থাক, তার থেকে বরঞ্চ সোমবারে যাব। আগামীকাল রবিবার, রবিবারে তো ব্যাংক বন্ধ থাকবে, তো সোমবারেই দরকারি কাজটা বরঞ্চ সেরে নেব। তো ভাবলাম যে তাড়াতাড়ি যখন হয়েই গেছে, তাহলে বরঞ্চ যাই ওপরের ঘরটা আজকে একটু পরিষ্কার করে আসি। অনেক দিন আমার ওপরের ঘরটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। চলো চটপট ঘরদোর পরিষ্কার করি, আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। আমাদের প্রতিটা পদক্ষেপ ভুল নেওয়া হয়েছে। এই যেমন ধরো ওপরের ঘরটা যখন আমরা করেছি, তখন আমার শ্বশুরমশাইও একবারের জন্যও চিন্তা করেননি যে এই ঘরটার সাথে যদি একটা লাগোয়া টয়লেট হয় তাহলে সব থেকে বেশি সুবিধা হয়। তো আমরা নিজেদের মতে কোনো দিনই কিছু করতে পারিনি বা করিনি। যখনই বাবা যেটা বলেছে সেটাই করেছি, তার মান্যতা দিয়েছি, এবং আমরা কখনো জেদও করিনি। এর আগে আমরাও কখনো ভাবিনি যে এই সমস্যাটা আসতে পারে। ওপরে একটা টয়লেট না থাকার কারণে আমরা কিন্তু ওপরের ঘরটা একেবারেই ব্যবহার করতে পারি না। দিনের বেলায় যদিও বা থাকতে পারি, রাতের দিকটাতে কিন্তু একেবারেই সম্ভব নয় এই ঘরটাতে থাকা, কারণ আমাদের এই উপর থেকে নেমে তারপর অতটা নাটমন্দির থেকে বেরিয়ে গ্রিল খুলে তবে উঠোনে গিয়ে অতটা দূরে আমাদের টয়লেট, বুঝতেই পারছো কতটা সমস্যার ব্যাপার। সেই কারণে কিন্তু আমাদের আর উপরের ঘরে একেবারেই থাকা হয় না। জানি না কোনো দিনও এটা ঠিকঠাক করতে পারবো কি না। আমার শ্বশুরমশাই ভীষণই একগুঁয়ে মানুষ, তিনি ঘরের সাথে টয়লেটটা একেবারেই কোনো দিনই পারমিশন দিতেন না। তবে এখন সব কিছুই সম্ভব হলো। আমার শাশুড়িমা অসুস্থ হওয়ার পর সেই অ্যাটাচ বাথরুম কিন্তু ঘরের মধ্যে দিয়েই হলো। তো এখন সবই হলো, কিন্তু এই যে আমার ওপরের ঘরটা হয়ে গেল, এখন আমি নতুন করে যদি এইখানে একটা বাথরুম বানাতে চাই, তাহলে কিন্তু সেটা একটা বিরাট সমস্যা তৈরি করবে। তো সেই কারণে না সবসময় এখন যেন মনে হয় যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন করে আমরা পস্তাচ্ছি, কেন বাবাকে তখন আমরা রাজি করাইনি, কেন আমরা তখন একটু জেদ করিনি। এখন কিন্তু সবসময়ের জন্যই সেটা মনে হয়। এত সুন্দর ঘরটা লোকে এসে তাদেরও ভালো লাগে, নিজে যখন আসি নিজেদেরও বেশ ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ব্যবহার করতে পারি না, শুধুমাত্র জলের সমস্যার জন্য, একটা বাথরুমের সমস্যার জন্য। আমার মনে হয় যুগের সাথে সবসময় তাল মিলিয়ে চলা উচিত। যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারলে তবেই না সব কিছুর সাথে ঠিকঠাকভাবে চলা যায়, তাই না? সব কিছু পুরনোপন্থী হয়ে চললে সমস্যা কিন্তু নিজেদের মধ্যেই তৈরি হয়। আমার ভিডিও আমার শ্বশুরমশাইও দেখেন না, আমার শাশুড়ি মাও দেখেন না, কারণ ওনাদের কাছে স্মার্টফোন নেই। তবে অনেক আমার আত্মীয় রয়েছেন যারা আমার ভিডিও দেখেন, এবং আমার এই কথাগুলো, এই যে আমি বললাম, এইগুলো কিন্তু তাদের মারফত নিশ্চয়ই বাবা মায়ের কানে যাবে, এবং আমি জানি নিশ্চয়ই যাবে, কারণ অনেকেই রয়েছে যারা ভিডিও দেখে এবং প্রতিনিয়ত মায়ের সাথে বাবার সাথে কন্ট্যাক্টও থাকে। তো বলুক অথবা না বলুক, তাতে আমার কিছুই যায় আসে না। আমরা উপরের ঘর কেন ব্যবহার করি না, এত সুন্দর ঘর থাকতেও কেন আমরা ওই ভাঙা ঘরটাতে থাকি, সেইটা নিয়ে কিন্তু আমার প্রচুর আমার চ্যানেলে কমেন্ট আসে, এবং সেগুলোর উত্তরও আমি দিই। কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমার এই কথাগুলো বলা ভীষণই দরকার ছিল, প্রয়োজন ছিল, তাই ভাবলাম কথাগুলো তোমাদের সাথে বলি। তো আমি এই কথাগুলো যে শুধুমাত্র তোমাদের কাছেই বললাম এমনটা নয়, আমি কিন্তু বাবা মায়ের সামনেও এই কথাগুলো বলি, তারাও জানেন। আর সমস্যাটা এমনই, রাগ কিন্তু অটোমেটিক মানুষের মধ্যে চলে আসে, তাই না বলো? তোমাদের সাথে এমনটা হলে তোমরা কি করতে বলো তো? এমন সুন্দর একটা ঘর ছেড়ে আমরা ওই নিচের ভাঙা ঘরটাতে থাকি শুধুমাত্র জল এবং বাথরুমের প্রবলেমের জন্য। আর এই যে আমার ঠাকুরমশাই পুজোয় যাওয়ার জন্য একেবারে পোশাক পরে রেডি। কেমন লাগছে আমার পুরোহিত মশাইকে? বন্ধুরা, ঘড়িতে এখন বাজে ঠিক সন্ধে 7:30, অনেকটা সন্ধে হয়ে গেছে আর কি, মানে সন্ধে গড়িয়ে গেছে। তো তোমাদের দাদাভাই যাওয়ার পরে তো আমি টুকিটাকি কাজকর্ম ছিল, জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো সমস্ত বাইরে থেকে তুলে নিয়ে এসে গোছগাছ করে রাখলাম। কিছুটা এডিটের কাজ বাকি ছিল, সেইগুলোও সমস্ত কমপ্লিট করলাম। তারপর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটু বসেছি। আর এই খানিক আগে মা সিঙ্গারা দিয়ে গেল।
মা বললো যে বাবা নাকি বাবা নিয়ে এসেছে সিঙ্গারা, মানে বাবা আজকে মিষ্টির দোকানে গিয়েছিল, সন্ধেবেলায় গিয়ে সিঙ্গারা এনেছে। সেটা আমি জানি না, কারণ আমি এদিকটাতে ছিলাম, কখন যে টুক করে বেরিয়ে গেছে জানি না। মানে এরকমই করে জানো তো, মাঝে মধ্যে এরকম টুকটাক বেরিয়ে চলে যায়, যেগুলো আমাদের না জানালে আমরা বারণ করি। আমি বারণ করি, তোমাদের দাদাভাই থাকলে দাদাভাই বারণ করে, আরও না থাকলে আমি তো করি। তো সে একদম না জানিয়ে সিঙ্গারা আনতে গেছে। তো এই যে এদিকে চা করে নিয়েছি, আর এই যে এখানে সিঙ্গারা, বিস্কুট, চা সমস্ত রেডি করে নিয়েছি। চলো চটপট খাই। আর ওদিকে আমার বাবান তো নিজে থেকে ফোন করে না, একদমই ফোন করে না, নিজে থেকে খুব কম, আমি বারবার ফোন করি। তো কাজের চাপে সত্যিই আমার খুব বেশি ঘন ঘন ফোন করা হয় না। আর মা তো আমাকে সকালের দিকটাতে ফোনই করে না, কারণ জানে যে আমি ভীষণ ব্যস্ত থাকি সকালের দিকটাতে। ফোনটা যতটুকুনি টাইমে ধরবো, তো সেই সময়টাতে জানে যে মা মানে আমি অন্য কোনো কাজ করছি, ডিস্টার্ব করে না। মারা এই জিনিসগুলো সত্যিই ভীষণ ভালো বোঝে। মা একেবারেই সকালের দিকটাতে আমাকে একেবারেই ফোন করে না, একটু বেলার দিকটাতে জানে এবার একটু ধাতস্থ হয়েছি, ঠিক সেই সময়টাতে আমাকে ফোন করে। তো মা যথারীতি ফোন করছে, তখন বাবান কথা বলছে, আর আমি যখন সময় পাচ্ছি টুকটাক তো ফোন করছি। তো এই হলো অবস্থা। তো চলো চা যখন করেছি খেয়ে নিই। আবার ওদিকে রাত্রে রান্না করতে হবে, কারণ তোমাদের দাদাভাই আস্তে আস্তে অনেক রাত হবে। আর ও যখন কালী পুজো করতে যায় তখন তো আমি ওকে ভাত দিই না, রাত্রেবেলায় আমি ওকে পরোটা ভেজে দিই। তো সেটাই করব। ময়দা না অল্পই রয়েছে আমার। এই দিনকে যে মুদিখানার জিনিস আনালাম, খেয়ালই ছিল না আমি 2 কেজি ময়দা আনাই, সেখানে আমি 1 কেজি ময়দা লিখেছিলাম, ও সেই 1 কেজি নিয়ে এসেছে। তো নীলের দিনকে করেছিলাম, ময়দা তো প্রায় শেষের দিকে, অল্প একটু রয়েছে, তবে যেটুকু রয়েছে তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। আর রুটি করব, ভাত খানিকটা রয়েছে, তো এই সমস্ত মিলিয়ে টিলিয়ে তরকারি তো করবই, হয়ে যাবে, রাতটুকু কেটে যাবে। তো চলো আর বকবক করবো না, ওদিকে আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা ঠান্ডা হয়ে গেলে সিঙ্গারার সাথে খেতে একেবারেই মজা লাগবে না। এদিকে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পটল আর আলু দিয়ে একটা মিষ্টি মিষ্টি তরকারি করে নিচ্ছি। পরোটা লুচির সাথে এইরকম তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আর এদিকটাতে ময়দা আমার মাখা হয়ে গেছে, একটু রাত করেই ময়দাটা পরোটাটা ভেজে নেব, কারণ তোমাদের দাদাভাইয়ের আস্তে আস্তে মোটামুটি রাত 2-2:30 বাজবে। এত তাড়াতাড়ি ভেজে রাখলে না, ঠান্ডা তো এমনি হয়ে যাবে, গরম আমাকে পরে করে দিতে হবে, তবুও ভাবছি একটু রাত করেই করি, মোটামুটি ওই 11টা 11:30 নাগাদ করে নেব। ওদিকে মা বাবা প্রতিদিনকার মতন সিরিয়াল দেখছে, আর বাবান তো বাড়িতে নেই। আমারও ভীষণ একা লাগছে নিজে, বাড়িতে তোমাদের দাদা ভাইও নেই, শুধুমাত্র আমি। নিচে একেবারেই ভালো লাগছিল না, ভাবলাম আজ একটু ওপরে যাই। রং বেরঙের আলোগুলো জ্বালিয়ে নিলাম। এই আলোগুলো জ্বালালে না মনের মধ্যে কেমন বেশ একটা আনন্দ লাগে, ভালো লাগে, খুব খুশি লাগে। মনের মতন করে আমার এই ঘরগুলো সাজিয়েছি গো। তাই যখন মনে পড়ে যে ঘরটা আমি ব্যবহার করতে পারছি না, তখন ভারী কষ্ট হয়, আর সেই কষ্টের জন্য 2-1টা কথা মুখ দিয়ে বেরিয়ে যায়। তো যাই হোক, খানিকটা সময় ওপরটাতে কাটিয়ে নিই, তারপর নিচে যাওয়া যাবে। আকাশে একটাও কিন্তু তারা দেখা যাচ্ছে না, আকাশটা কেমন যেন একটু মেঘলা। প্রতিটা দিনই আমি খেয়াল করি রাতের আকাশে তারা যেন দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির দেখা নেই। তবে বৈশাখ মাসের শুরুতেই বৃষ্টি একদিন হলো, ভালোই বেশ ওয়েদারটা কিন্তু ছিল। বছরের শেষটাতেও যেমন বৃষ্টি হয়েছিল, বছরের শুরুতেও কিন্তু বৃষ্টি হয়েছে। ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই আছে, তাই না? চলো, অনেকক্ষণ সময় গান শুনে নিজের মতন করে সময়টা কাটালাম, এবার নিচে যাই, বাকি কাজগুলো সারতে হবে। মা বাবাকে খেতে দেব, তারপর রাত্রে আবার পরোটা ভেজে রাখবো, বাসন কোসনগুলো মেজে রাখবো, কারণ দিদি তো আর আসবে না। রাত্রে মা বলল ভাত খাবে, তাই মায়ের জন্য ভাত দিয়ে এসেছি, একটু গরম করে নিয়েছিলাম, আর বাবাকে রুটি করে দিয়ে এসেছি। আর যে কটা ভাত রয়েছে আমার হয়ে যাবে। এবার কয়েকটা পরোটা ভেজে রেখে দিই তোমাদের দাদা ভাইয়ের জন্য। জানি ঘুম আসবে না, তবুও একটু শুই, খানিকটা গান শুনবো, খানিকটা গল্প শুনবো, ব্যাস রাতটুকুনি কেটে যাবে। তবে কি জানো তো, বাবান যদি থাকে তাহলে আস্তে আস্তে ঘুমটা চলে আসে, অথবা কখনো ঘুমোইও না, কিন্তু ভয় লাগে না। তবে
আজকে সারাটা রাত আমাকে আলো জ্বালিয়ে রাখতে হবে। আমি অন্ধকার ঘরে একা একা একেবারেই ঘুমোতে পারি না, ভূতের ভারী ভয়। ভূতের সিনেমা দেখতে তো ভীষণ পছন্দ করি, কিন্তু আমার ওই ভূতের ভয়ে একা একা কিছুতেই অন্ধকার করে ঘুমোতে পারি না। তোমরা হাসছো তাই না, কিন্তু আমি এমনটাই, জানো তো। যাই হোক, চলো পরোটাগুলো ভেজে রেখে দুটো খেয়ে নিয়ে বাসন কুসনগুলো মেজে রেখে একটু শুয়ে পড়ি। এই দেখো ঘড়িতে বাজে এখন ঠিক 2:19। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই চলে এসেছে, ওদিকে স্নান করছে, সমস্ত সিধেপত্র যা এনেছিল ওখানেই রাখা রয়েছে। তো এদিকে পরোটা গরম বসাবো, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে প্রসাদ রয়েছে, ভোগের প্রসাদ। তো ভাবলাম যে তাহলে ভোগের প্রসাদই খাওয়া যাক। এদিকে তোমাদের দাদাভাইও একটু প্রসাদ খেয়েই ঘুমোবে, রাত্রে আর পরোটা খেতে চাইলো না। তো এই যে দেখো কি সুন্দর করে মাটির পাত্রে ভোগের প্রসাদ দিয়েছে। আমার ভোগের প্রসাদ ভারী প্রিয়, বোনও ভালোবাসে, কিন্তু কি করব বলো, এত রাত্রের খাবার কাল তো পর্যন্ত থাকবে না, না হলে রেখে দিতাম। আর ফ্রিজে তো ঠাকুরের প্রসাদ একেবারেই রাখবো না। তাহলে চলো ওকেও দিয়ে নিয়ে আমিও একটু মুখে দিয়ে নিই। আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর হ্যাঁ, আমায় মনে রেখো।